আবার আসিস চাঁদের দেশে ঘুরিয়ে আনবো বালপাকনা ডিশের লাইন। শীর্ষের কথাটা শেষ হতে না হতেই ছেলেটা ফের তড়িঘড়ি করে বলল। শীর্ষ ভাই, পুলিশ ভিতরে এসে পড়লো কিন্তু। শীর্ষ আর বাকিরা দেরি করলো না, দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল ক্লাবের পেছনের দিকের দরজা থেকে। সাকিব আর কায়সারও তাদের দলবল সহ পালালো শীর্ষের পিছু পিছু। শহরের সবচেয়ে কোলাহলপূর্ণ স্থান, রাস্তাঘাটে যানবাহন এবং মানুষের ছড়াছড়ি। চারিদিকে বড় বড় ভবন, ইমারতে ভরপুর। এই ভবনগুলোর ৮ তলায় একটি ভবনের ৫ তলায় আব্দুর রহমান খানের অফিস। আব্দুর রহমান খান নিজ কেবিনে বসেই কথা বলছিলেন মিস্টার সোহাগের সাথে। আজ আর লোকটা আগের দিনের মতো মিনি স্কার্টে নিজেকে সাজিয়ে আসেনি। আজ সে শার্ট প্যান্ট পরে এসেছে, তবে চোখে মুখে মেকআপের ছাপ স্পষ্ট, কানে কানের দুলও আছে। মিস্টার সোহাগ আব্দুর রহমান খানের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই বলল, নয়ন কোথায়? ওকে দেখছি না সে। আছে হয়তো আশেপাশে। সোহাগ উঠে দাঁড়ালো, হাত ঝাঁকিয়ে মেয়েলি সুরে বলল, আমাদের কথা তো প্রায় শেষ আঙ্কেল, আমি তাহলে নয়নের সাথে একটু দেখা করে আসি। আব্দুর রহমান খান কিছু বলবেন সে সুযোগ আর দিলেন না সোহাগ। তার আগেই হেলে দুলে সে বেরিয়ে গেল কেবিন থেকে। নয়ন নিজের টেবিলে বসেছিল, কলিগদের সাথে টুকটাক কাজ করছিল। এর মধ্যেই তার কর্ণে বজ্রনায় আঘাত করলো সোহাগের কণ্ঠস্বর। হেই কিউট বয়। নয়ন ধরফরিয়ে উঠল, বুকে থুতু দিয়ে তাকালো সামনের দিকে। সোহাগকে তার দিকে আসতে দেখে বুকটা কেঁপে উঠল নয়নের। এই প্রাণী আবার তাকে তার দিকে ধেয়ে আসছে কেন? আজ তো ভেবেছিল সে বেঁচে যাবে এর হাত থেকে, আব্দুর রহমান খানের সাথে কথাবার্তা সেরে চলে যাবে এই প্রাণী, কিন্তু চলে না গিয়ে এদিকে আসছে কেন? নয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। দিশেহারা হয়ে পা বাড়ালো পালানোর জন্য, কিন্তু তার পালানো আর হলো না। তার আগেই সোহাগ দৌড়ে গিয়ে পথ আগলে দাঁড়ালো তার। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, কোথায় যাচ্ছিলে কিউটি? আমি তোমাকে ডাকছিলাম, শোনোনি? নয়ন এলোমেলো দৃষ্টি ফেলল, জোরপূর্বক হেসে জবাব দিল, আপনি ডাকছিলেন, এই দেখুন আমি একদম শুনতে পাইনি। আমিও তাই ভেবেছি। তা কোথায় যাচ্ছিলে? নয়ন দাঁতে দাঁত পিষল, বিড়বিড়িয়ে বলল। জাহান্নামে। বিড়বিড়িয়ে কথাটা বলায় শুনল না সোহাগ। ভ্রু কুচকে সে শোধালো। কিছু বলবে? নয়ন মেকি হেসে জবাব দিল, ওয়াশরুমে যাচ্ছিলাম। কথাটা বলে সে কোমর ভাঁজ করলো, পেট চেপে বলল, একটু বেশি চাপ দিয়েছে, আপনি বরং চলে যান, আমি ওয়াশরুম হয়ে আসছি। সোহাগ গেল না, মিষ্টি হেসে বলল, সমস্যা নেই, তুমি ওয়াশরুম থেকে বের হও, আমি এখানেই দাঁড়াচ্ছি। কথাটা শেষ হতে না হতেই নয়ন চেঁচিয়ে উঠে বলল, আপনি দাঁড়াতে পারবেন না। আকস্মিক নয়নের চেঁচানোতে ভরকে গেল অফিসের সবাই। গোল গোল চোখে তাকালো তার দিকে। নয়ন নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। আশেপাশে সকলের দিকে নজর বুলিয়ে ফের জোরপূর্বক হেসে বলল, আসলে আমার ওয়াশরুমে সময় লাগে অনেক, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, পা ব্যথা হয়ে যাবে। তার থেকে বরং আপনি আজ চলে যান। সোহাগ এক পা কিঞ্চিত ভাঁজ করে পায়ের সাথে লাগালো, লাজুক স্বরে বলল, তোমার যতক্ষণ খুশি থাকো ওয়াশরুমে, আমি এখানেই দাঁড়াচ্ছি। তোমার মতো কিউট ছেলেদের জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগে। নয়নের কান্না পেল ভীষণ। এই কার পাল্লায় পড়ল সে? চীনা জোকের মতো পেছনে পড়ে আছে, ছাড়াছাড়ির কোনো নামই নিচ্ছে না। কিছুটা সময় অতিবাহিত হলেও নয়নকে ওয়াশরুমে না যেতে দেখে ভ্রু কুচকালো সোহাগ। কপালে ভাঁজ ফেলে শুধালো, কি হলো, ওয়াশরুম যাবে না তুমি? হ্যাঁ, এই তো যাচ্ছি। নয়ন পেট চেপে ওয়াশরুমে ঢুকলো, দরজাটা আটকে দেয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়ালো। এই দিনও শেষ পর্যন্ত দেখার ছিল তার। এত বছর সিঙ্গেল জীবন কাটিয়ে কোথায় ভাবলো একটা সুন্দরী মেয়ে দেখা পাবে, তা না হয়ে দেখা দিল মিস্টার সোহাগ। একে নয়ন ঠিক কি বলবে ভেবে পেল না। পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ, নাকি অন্য কিছু? এর চেহারা পুরুষদের মতো, গালে দাড়িও আছে, সাজ পোশাক নারীদের মতো, আবার আচরণ তৃতীয় লিঙ্গের মানুষের মতো। শেষ পর্যন্ত এই ছিল নয়নের কপালে। নয়নের ইচ্ছে হলো
এখনই কপালটা ওয়াশরুমের দেয়ালের সাথে টাক মেরে ফাটিয়ে ফেলতে। নিজের ভাবনা অনুযায়ী সে কপালটা নিয়ে একটা টাকও মারলো দেয়ালের সাথে। বেখেয়ালিতে একটু জোরেই লাগলো টাকটা। কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে ছিটকে দূরে সরে এলো সে। কপাল চেপে বলল, টাকটা তো আসতেই দিলাম, তারপর ব্যথা পেলাম কিভাবে? কপালে হাত বুলাতে বুলাতে হঠাৎ নয়নের স্মরণে এলো শীর্ষের কথা। এই বিপদ থেকে এখন তাকে একমাত্র শীর্ষই বাঁচাতে পারে। নয়ন তড়িঘড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করলো। কল লাগালো শীর্ষের নাম্বারে। 2 বার রিং হতেই কলটা ধরলো শীর্ষ। গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ নয়ন বল। নয়ন কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমাকে বাঁচান স্যার, এই মিনিস্টার সোহাগ আমার ইজ্জতের দফা না করে আমাকে ছাড়বে না মনে হয়। তুই এখন কোথায় আছিস? মিস্টার সোহাগের ভয়ে ওয়াশরুমে লুকিয়ে আছি। তাহলে ওয়াশরুমে থাক, আর বাইরে আসিস না। নয়ন চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। অসহায় কণ্ঠে বলল, এখানেও বা কতক্ষণ স্যার, ওয়াশরুমে কি আর সারাদিন বসে থাকা যায়? তার উপর ওই বজ্জারটা আবার ওয়াশরুমের সামনেই দাঁড়িয়ে আছে, আমাকে পাহারা দিচ্ছে। শীর্ষ ঠোঁট টেপে হাসলো। তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা তাহলে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা আমার ফ্ল্যাটে চলে আয়। ওই মিস্টার সোহাগ নামক প্রাণীটা কিছু জিজ্ঞেস করলে বলবি আমি ডেকেছি। আচ্ছা স্যার। নয়ন কল কাটলো। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে মিস্টার সোহাগ এগিয়ে এলো। ওষ্ঠ প্রসারিত করে বলল, তোমার নাকি ওয়াশরুমে অনেক সময় লাগে, তা আজ এইটুকু সময়ে কাজ শেষ? নয়ন জিহ্বার অগ্রভাগ দ্বারা ঠোঁট ভিজালো। জোরপূর্বক হেসে বলল, আসলে শিষ্য স্যার মেসেজ করেছিলেন, এখনই যেতে বলেছে আমাকে, তাই একটু আগে ভাগেই বেরোলাম আর কি। শীর্ষ নামটা শুনতেই চকচক করে উঠল সোহাগের চোখ মুখ। উৎফুল্ল হয়ে বলল, শীর্ষ মানে এই হ্যান্ডসাম ছেলেটা? চলো আমিও যাবো তোমার সাথে। নয়ন পড়ল এবার মহা বিপদে। এর হাত থেকে পালানোর জন্য সে শীর্ষের কাছে যেতে চাইছে, আর এই কেনা বলছে তার সাথে যাবে। প্রথমত সে সোহাগকে নিজের সাথে নিতে একদম ইচ্ছুক নয়, আর তারপর যদি নেয়ও তাহলে শীর্ষ নির্ঘাত তাকে খুন করবে। নয়ন খুব একটা ভাবলো না, তাড়াহুড়ো করে বলল, আসলে হয়েছে কি, শিষ্য স্যার দাদি না অ্যাক্সিডেন্ট করেছেন, তাকে নিয়ে স্যার হাসপাতালে গিয়েছেন আর আমাকে মেসেজ করে যেতে বলেছেন। আপনি হাসপাতালে গিয়ে কি করবেন? আর আমারও থাকবো রোগী নিয়ে দৌড়াদৌড়িতে, তার থেকে আপনার যেতে হবে না। আমি যাচ্ছি, ভালো থাকবেন, আসছি। কথাগুলো কোনো রকমে শেষ করেই নয়ন তড়িঘড়ি করে পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। সোহাগ থেকে পেছন থেকে ডাকলো বার কয়েক। সে শুনেও না শোনার ভান ধরল। এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। সোহাগ মাথা চুলকালো। হঠাৎ তার খেয়ালে এলো শীর্ষ তো আব্দুর রহমান খানের ছেলে। তার দাদি অ্যাক্সিডেন্ট করা মানে তো আব্দুর রহমান খানের মায়ের অ্যাক্সিডেন্ট। কিন্তু ওই ভদ্রলোক তো এখনও অফিসে বসে রয়েছেন। তার মানে কি সে নিজের মায়ের অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছুই জানেন না? সোহাগের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। হন্তদন্ত হয়ে সে ছুটল আব্দুর রহমান খানের কেবিনের দিকে। কোনো রকম অনুমতি ব্যতীতই ঢুকল সে কেবিনে। আব্দুর রহমান খান অবাক হলেন, কপাল কুঁচকে শোধালেন, তুমি হঠাৎ এভাবে? সোহাগ হন্তদন্ত হয়ে বলল, আমার মা অ্যাক্সিডেন্ট করেছেন আঙ্কেল, তাকে নিয়ে আপনার ছেলে হসপিটালে গিয়েছে। আব্দুর রহমান খানের কলিজাটা ছ্যাদ করে উঠল। চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি। তবে সামনের দিকে পা বাড়ানোর পূর্বেই তার স্মরণে এলো তার মাই তো নেই। অনেক বছর পূর্বেই তিনি মারা গিয়েছেন। এই ছেলের হঠাৎ এমন একটা কথাই সে ভুলেই গিয়েছিল, তার মায়ের মৃত্যুর কথা। তাছাড়া এখন বয়স হয়েছে, অনেক কথাই মনে থাকে না। তপ্ত নিঃশ্বাস ফেলেন আব্দুর রহমান খান। ঘাড় ঘুরিয়ে তাকালেন সোহাগের দিকে। ভ্রু কুঁচকে বললেন, কিন্তু আমার মা তো 8 বছর আগেই মারা গিয়েছে। সোহাগ চমকালো, চোখ বড় বড় করে শোধালো, তাহলে অ্যাক্সিডেন্টটা করলো কেন দাদি?
মূল শহরের তুলনায় এখানে কোলাহলটা একটু কম। জনমানব এবং যানবাহনের অস্তিত্ব এখানেও রয়েছে, তবে মূল শহরের মতো নয়। আব্দুর রহমান খান পরিবার নিয়ে মূল শহরে বসবাস করলেও শহরের বাইরেও একটি বাড়ি করেছেন, 5 তলা ভবন বিশিষ্ট বাড়ি। বাড়িটির 3য় তলা বাদ দিয়ে বাকিগুলো ভাড়া দেওয়া। শীর্ষ যখন কোনো অঘটন ঘটায় তখন এসে ওঠে এই 3য় তলার ফ্ল্যাটে। এই যেমন আজ মারামারি করে ঠোঁট কেটেছে, কপাল ফুলিয়েছে, শরীরের কিছু অংশ কেটেছে, এসব নিয়ে বাড়িতে গেলে ফাহমিদা বেগম নির্ঘাত কেঁদে কেটে অস্থির হয়ে উঠবেন। তাই বন্ধু বান্ধব নিয়ে এসে উঠেছে শহরের বাইরের এই ফ্ল্যাটে। রবি এবং আলভি মেঝেতে বসে বসে সিগারেট টানছে আর ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে চারিদিকে। শীর্ষ কপাল কুঁচকালো, বিরক্ত নিয়ে বলল, তোদের এই সিগারেট টানা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? রবি মুখ চোখা করে সিগারেটটা আরেকটা টান বসালো, ধোঁয়াগুলো উড়িয়ে দিতে দিতে বলল, না আপাতত নেই। তা তুইও দিবি নাকি একটা টান দিয়ে দেখ। রবি সিগারেটটা এগিয়ে দিল শীর্ষের দিকে। শীর্ষ সিগারেটটা হাতে নিল, মুখে নিয়ে একটা টান দিতেই ঠোঁটের ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো। আরেকটা টান দিবে এর মধ্যেই ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। শীর্ষ সিগারেট টান দিতে দিতে বলল, ওই মনে হয় নয়ন চলে এসেছে, দরজাটা খুলে দিয়ে আয় যা। রবি উঠে গিয়ে দরজাটা খুলল। নয়ন হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো। এতক্ষণে যেন সে একটু স্বস্তি পেল, নয়তো রাস্তায় আস্তে আস্তে বারবার মনে হয়েছে ওই বুঝি সোহাগ তার পিছু নিয়েছে। নয়ন গিয়ে বসলো আলভির পাশে, শার্টের উপরের একটা বোতাম খুলতে খুলতে বলল, ভাই আমাকেও একটা সিগারেট দিন তো। আলভি কপাল কুঁচকালো, নয়নের দিকে তাকিয়ে শুধালো, তুই আবার সিগারেট খাওয়া ধরলি কবে থেকে? তুই না ভদ্র ছেলে? নয়ন হতাশ কণ্ঠে বলল, আর ভদ্র ছেলে, যেদিন থেকে মিস্টার সোহাগের পাল্লায় পড়েছি সেদিন থেকে কপালে শনি চড়ে গেছে। ওই ব্যাটার সাথে থাকার চেয়ে বিনি টেনে নিজের ফুসফুসের পিন্ডি চটকানো অনেক ভালো। শীর্ষ সিগারেট টানতে টানতে হঠাৎ স্মরণে এলো ত্রয়ের কথা। মেয়েটাকে সেই যে রিক্সা উঠিয়ে দিয়ে এলো, তারপর আর খোঁজ নেওয়া হয়নি। মেয়েটা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছেছে তো? পরক্ষণে আবার ভাবলো পৌঁছালে পৌঁছাক, না পৌঁছালে গোল্লাই চাক, তাতে তার কি। কিন্তু মন কি আর সে কথা মানে? মেয়েটার কথা মনে আসতে তার জন্য চিন্তা হতে শুরু করলো শীর্ষের। কল করবে না করেও বাড়ির ল্যান্ডলাইনে কল করলো। ট্রুয়ের তো আর মোবাইল নেই যে সেখানে কল করবে। স্বল্প সময়ের ব্যবধানে কলটা হাতে ধরলেন ফাহমিদা বেগম, নম্র কণ্ঠে বললেন, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি শীর্ষ। ও শীর্ষ, হ্যাঁ বাবা, কি বলবি বল। শীর্ষ আর ইতে উতে করলো না, সরাসরি জিজ্ঞাসা করলেন, বালির মানে ত্রয়ী বাড়িতে গিয়েছে? ফাহমিদা বেগম কপাল কুঁচকে জবাব দিলেন, না তো, রিমাও তো আসেনি এখনো। ত্রয়ীর ক্লাস রিমার আগে শেষ হয়েছে নাকি? মানে ত্রয়ীর কি আগে বাড়ি ফেরার কথা ছিল? শীর্ষের কপালে ভাঁজ পড়ল। ত্রয়ীকে তো সে সেই কখন রিকশায় তুলে দিয়ে এসেছিল। এতক্ষণে বাড়ি গিয়ে খেয়ে গোসল সেরে ঘুমও দেওয়া যায়। তবে কি মেয়েটা বাড়িতে যায়নি? তাহলে গেল কোথায়? আবার কলেজে ফিরে যায়নি তো? শীর্ষ কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, রাখছি আমি। কিন্তু ত্রয়ী? ফাহমিদা বেগম আর পুরো কথাটা শেষ করতে পারলেন না, তার আগেই কল কাটল শীর্ষ। মোবাইল ঘেটে কল লাগালো রিমাকে। ত্রয়ীর তো আর মোবাইল নেই যে তাকে কল করবে, তাই রিমার থেকেই জেনে নেওয়া যাক মেয়েটা ফের কলেজে গিয়েছে কিনা। কিন্তু পরপর 2বার কল করার পরও রিমা কলটা ধরল না। মেজাজ চটল শীর্ষের, কাজের সময় কাউকে পাওয়া যায় না। এবার একটু বেশি চিন্তা হতে শুরু করলো তার। আজকাল বিশ্বাস করতে আছে কে? ওই রিক্সাওয়ালা লোকটা তো খারাপও হতে পারে। শীর্ষ তো আর তার মনের মধ্যে ঢুকে দেখে আসেনি। একা একটা মেয়ে মানুষ পেয়ে বাড়িতে পৌঁছে না দিয়ে যদি অন্য কোথাও নিয়ে যায়, ত্রয়ের কোনো ক্ষতি টুতি করে দেয়, তখন কি হবে? মেয়েটাও যে কিছু বলবে তাও তো পারবে না। সে এখানে নতুন, এখানকার পথঘাট বা বাড়ির রাস্তা কোনোটাই তেমন ভালোভাবে চেনে না। রিক্সাওয়ালা যদি তাকে বাড়ির পথে না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যায়, তাও তো বুঝতে পারবে না। শীর্ষ উদ্বিগ্ন হলো।
দৃষ্টিতে উৎকণ্ঠা নিয়ে তাকালো এদিক ওদিক। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে সোজা হয়ে দাঁড়ালো, রবির দিকে তাকিয়ে শুধালো, তোর ভাই রাকিব আমাদের কলেজেই 2য় বর্ষে পড়ে না? কিন্তু কেন? ওকে দিয়ে আবার তোর কাজ কি? ওকে তাড়াতাড়ি কল লাগাতো, জিজ্ঞেস কর ও এখনো কলেজে আছে কিনা। রবি কপালে ভাঁজ ফেলে বলল, কেন? এত কথা বলিস না তো, কল করতে বলেছি, কল কর। রবি আর বিরক্তি করলো না, পকেট থেকে মোবাইল বের করে কল লাগালো ভাইকে। 2 বার রিং হতেই কলটা ধরলো রাকিব। রবি আর ইতি উতি করলো না, সরাসরি প্রশ্ন করলো, কলেজে তুই? না, কলেজ শেষ হয়েছে একটু আগে, এখন বাড়িতে যাচ্ছি। কেন, কিছু বলবি? রবি মোবাইলটা কানের কাছে ধরে রেখে শীর্ষকে বলল। কলেজ শেষ, বাড়িতে যাচ্ছে এখন? শীর্ষ এগিয়ে এলো, রবির কান থেকে মোবাইলটা টেনে নিয়ে ধরলো নিজের কানে, কপালে ভাঁজ ফেলে শুধালো, ত্রয়ী আজ কলেজে গিয়েছিল? ত্রয় কে? নতুন একটা মেয়ে, আজই প্রথম কলেজে গিয়েছিল। রাকিব একটু সময় নিয়ে ভাবলো, মাথা চুলকে বলল, নতুন একটা মেয়ে তো আজ ক্লাসে দেখেছি, তবে তার নাম কি তা জানা নেই। নতুন মেয়ে যখন রাকিব আজ ক্লাসে দেখেছে, তবে সেই মেয়েটা ত্রয়ী হওয়ার কথাই সম্ভাবনাই বেশি। তাহলে কি মেয়েটা আজ তার আদেশ উপেক্ষা করে আবার কলেজে চলে গিয়েছিল? শীর্ষ কপালটা টান টান করলো, আরেকটু নিশ্চিত হতে জিজ্ঞাসা করলো, মেয়েটা দেখতে কেমন ছিল আর কি রঙের জামা পরেছিল? গোলগাল চেহারা, গায়ের রংটা হলদের ফর্সা, লম্বা মোটামুটি, আর পরন কেমন লাল আর লাল একটা জামা ছিল। ওটাকে ঠিক লাল বলা যায় না, তবে রংটার নাম ঠিক নিশ্চিত হয়ে বলতে পারছি না। রাকিব নিশ্চিত হয়ে জামার রঙের নাম বলতে না পারলেও শীর্ষ নিশ্চিত হয়ে গেল এটাই ত্রয়ী। চোয়াল শক্ত হয়ে এলো তার, ক্রোধে শরীরটা রি করে উঠল। মেয়েটার কত বড় সাহস, তার আদেশ অমান্য করে কলেজে গিয়েছে। শীর্ষ ধাপ করে কলটা কাটলো, দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র মেয়ে মানুষ, এমনিতে সবসময় ভেজা বিড়াল হয়ে ঘুরে বেড়ায়, দেখলে মনে হয় যেন ওকে কেউ কাঁটাটা পর্যন্ত খেতে দেয়নি, আর একটু সুযোগ পেলেই পাখির মতো উড়াউড়ি শুরু করে। থামলো শীর্ষ, ফের কটমট করে বলল, কত বড় সাহস ওর! ও আমার কথা অমান্য করে কলেজে গিয়েছে। যে পা দিয়ে ও কলেজে গিয়েছে সেই পাই আজ আমি রাখবো না, কেটে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে কুমিরকে দিয়ে আসবো। রবি, আলভি এবং নয়ন এতক্ষণ অবাক হয়ে শুনছিল শীর্ষের কথা। এই ত্রয়ীটা আবার কে? আগে কখনো তো এই নামটা শীর্ষের মুখে শুনেনি তারা। আলভি অবাক হয়ে প্রশ্ন করলো, এই তৃতীয়টা আবার কে ভাই? শীর্ষ রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল বিছানার দিকে। শরীরের টি শার্টটা পাল্টে বিছানার উপরে ফেলে রাখা শার্টটা জড়ালো গায়ে। শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে জবাব দিল, তোর নানি। কিন্তু আমার নানি তো। আলভি সম্পূর্ণ কথাটা শেষ করার পূর্বেই গটগট করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল শীর্ষ। ঠাস করে আটকে দিল দরজাটা। কেঁপে উঠল নয়ন, আলভি এবং রবি তিনজনই। নয়নের হাতের সিগারেটটা পড়ে গেল নিচে। আলভি বন্ধ দরজাটার দিকে দৃষ্টি রেখেই অবাক স্বরে বলল, কি হলো ব্যাপারটা? নয়নও তার হাত থেকে পড়ে যাওয়া সিগারেটটা কুড়িয়ে নিতে নিতে জবাব দিল, আপনার নতুন একটা নানি ডাউনলোড হয়েছে স্যার। নয়নের কথা শেষ হতে না হতেই রবি কপালে ভাঁজ ফেলে বলল, নানি তো পাওয়া হলো, কিন্তু এই নানিটা ঠিক কোন নানার থেকে আমদানি হলো সেটাই ভাবার বিষয়। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা মাথার উপরে নেচে নেচে তার তেজ ছড়িয়ে দিয়ে যাচ্ছে। এই সময়ে হঠাৎ খানবাড়ির কলিং বেলটা বেজে উঠল। ফাহমিদা বেগম রান্নার কাজ করছিলেন। কলিং বেলের শব্দ তার কানে পৌঁছতেই বিরক্ত হলেন। একা হাতে আর কত সামলানো যায়। একটু আগে ত্রয়ী এলো, রান্নার কাজ ছেড়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে এলেন। এখন আবার কে এসেছে কে জানে। দরজাটাও যে একদম খুলে রেখে দিবেন তাও পারা যাচ্ছে না। ইদানিং চোর ডাকাতের উৎপাত বেড়েছে। এই তো সেদিন দিনে দুপুরে
তাদেরই দুটো বাড়ি পরে এক বাড়িতে ডাকাতি হলো। ঘরের সব তো নিয়েই গেছে, সাথে ঘরে থাকা মহিলা দুজনকেও ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে রেখে গেছে। সে কথা ভাবতেই শরীর শিউরে উঠল ফাহমিদা বেগমের। না, এবার একজন গৃহকর্মী রাখতেই হবে, এছাড়া আর উপায় নেই। মনের মধ্যে নানান জল্পনা কল্পনা করতে করতেই দরজার সামনে এসে দাঁড়ালেন ফাহমিদা বেগম। হাত বাড়িয়ে দরজাটা খুলতেই দেখা মিলল ছেলের। তবে তার মুখের পানে ভালোভাবে তাকানোর পূর্বেই শীর্ষ তড়িঘড়ি করে ভিতরে ঢুকলো। কোনো প্রকার বাক্য ব্যয় ব্যতীত লম্বা লম্বা পা ফেলে প্রস্থান করলো মায়ের সম্মুখ থেকে। ফাহমিদা বেগম অবাক হলেন, ছেলের গমনপথের দিকে দৃষ্টি রেখে বললেন, এর আবার কি হলো? তখন কল করেই ঠাস করে কেটে দিল, এখন আবার বাড়িতে ঢুকেই ছোটাছুটি শুরু করছে। ছেলের হঠাৎ এমন আচরণে ফাহমিদা বেগম অবাক হলেও নিজের অবাকতা নিজের মধ্যেই দমিয়ে রাখলেন আপাতত। এখনো তার রান্নার অনেক কাজ বাকি। দরজাটা কোনো মতে আটকে দিয়েই তিনি ফের ছুটলেন রান্নাঘরের দিকে। ত্রয়ী কলেজ থেকে ফিরে মাত্রই জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছিল। এর মধ্যে হঠাৎ সে অনুভব করলো দরজা ঠেলে কেউ দ্রুতগতি হানা দিয়েছে তার কক্ষে। মেয়েটা তাকালো সেদিকে। শীর্ষকে চোখে পড়তে অন্তরাত্মা কেঁপে উঠল তার। ভীত হলো হৃদয়। এই ছেলে হঠাৎ এভাবে তার কক্ষে কেন? তবে কি এর মধ্যে শীর্ষের কানে পৌঁছে গেছে যে সে তার কথা অমান্য করে কলেজে গিয়েছে? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। কিছু বলবে তার পূর্বে শীর্ষের ঝড়ের গতিতে এগিয়ে এলো মেয়েটার দিকে। কিছু বুঝে ওঠার আগে শক্ত হাতে গাল চেপে ধরল তার। দাঁতে দাঁত চেপে বলল, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার কথা অমান্য করে কলেজে গিয়েছিলি কোন সাহসে? ত্রয়ী চমকালো, ভরকালো, গালের ব্যথায় অস্থির হয়ে উঠল যেন। শীর্ষ সেদিনের মতো এমনভাবে গাল দুটো চেপে ধরেছে, মনে হচ্ছে যেন মাংস ভেদ করে গালের ভেতরের দাঁত ঢুকে যাবে। ফুপিয়ে উঠল মেয়েটা, চোখ ফেটে গড়িয়ে নামলো অশ্রুধারা। শীর্ষ তবুও ছাড়ল না তাকে। ত্রয়ী দিশেহারা হলো, কোনো রকমে কণ্ঠে ধরে তুলে বলল, গাল ছাড়ুন শীর্ষ ভাইয়া, আমার লাগছে ভীষণ। ভাইয়ের শব্দটা যেন কলিজায় আঘাত হানলো শীর্ষের। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল আরো। এমন কেন হলো জানা নেই তার। জানার খুব একটা চেষ্টাও করলো না এই মুহূর্তে। কটমট করে বলল, কি বললি? ভাইয়া? সাবধান, আমাকে তুই ভাইয়া বলে ডাকবি না। তাহলে কি ডাকবো? চাচা? কিন্তু আপনি তো সম্পর্কে আমার ভাই হন, চাচা হয় আপনার বাবা। শীর্ষ হতভম্ব হয়ে ত্রয়ীর গাল ছেড়ে দিল। বিস্মিত হয়ে বলল, শেষ পর্যন্ত চাচা? ছাড়া পেয়ে 2 কদম পিছনের দিকে সরে গেল ত্রয়ী। গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, তাহলে কি বলে ডাকবো? ভাইয়া বলে ডাকতেও তো বারণ করলেন একটু আগে। তাই বলে চাচা ডাকবি? ভাইয়া বাদ দিয়ে চাচা, মামা, দাদা, নানা এসব সম্বোধনগুলোই তো বাকি থাকে। এইগুলো বলেও যদি ডাকতে বারণ করেন তাহলে কি বলে ডাকবো? কিছু একটা বলে ডাকতে তো হবে, যেহেতু আপনি বয়সে আমার বড়। নাম ধরে তো আর ডাকা যাবে না। তোর আমাকে কিছু বলে ডাকতে হবে না, কিচ্ছু না। ফের যদি কিছু বলে ডাকিস তবে একদম গলা টিপে দেব। আচ্ছা। ত্রয়ীর নরম সুর। শীর্ষ কপালে ভাঁজ ফেলে শুধালো, কি আচ্ছা? বারবার গাল টিপে দেওয়ার থেকে গলা টিপে দেওয়া ভালো। শীর্ষের কপালের ভাঁজ গাঢ় হলো। সন্দিহান কণ্ঠে বলল, তা কিভাবে? আপনি যেভাবে শক্ত করে গাল টিপে ধরেন তাতে আমার গাল লাল হয়ে যায়। গাল তো মুখমণ্ডলেরই একটি অংশ, তাই ঢেকেও রাখা যায় না। লাল গাল নিয়ে জনসম্মুখে যেতে আমার লজ্জা লাগে। আর গলা টিপে দিলে গলা লাল হলেও ওড়না দিয়ে ঢেকে রাখা যাবে, কেউ দেখবে না, আমাকে লজ্জায়ও পড়তে হবে না। কি অদ্ভুত যুক্তি। নাকমুখ কুচকে এলো শীর্ষের। বিরক্তি নিয়ে বলল, গলা টিপে দেওয়া মানে বুঝিস তুই? আমি বলেছি গলা টিপে দেব, অর্থাৎ তোকে গলা টিপে মেরে ফেলবো। কই, আপনি তেমন কিছু তো বলেননি। আপনি শুধু বলেছেন গলা টিপে দেবেন, মেরে ফেলবেন তা তো বলেননি। শীর্ষের মেজাজ চটল। এই মেয়েটাকে সত্যি এত বোকা নাকি? বোকা হওয়ার ভান ধরছে কোনটা? এত বড় হয়েছে অথচ গলা টিপে দেওয়ার মানে বোঝে না।
শীর্ষ দাঁতে দাঁত পিষে বলল। তুই কি বলদ, গলা টিপে দেওয়ার মানে জানিস না এখনো? ত্রয়ী আর চোখে একবার তাকালো শীর্ষের দিকে, নিচু কণ্ঠে বলল। ওটা বলদ হবে না, বলদি হবে। লিঙ্গ বলেও তো একটা বস্তু আছে। শীর্ষ এখানে এসেছিল ত্রয়ীকে শায়েস্তা করতে, তার কথার অবাধ্য হওয়ার শাস্তি দিতে, কিন্তু এখানে এসে এই মেয়ের কথা শুনে এখন মনে হচ্ছে হয় এর মাথায় একটা আঘাত করে এর মাথা ফাটিয়ে দিতে, নয়তো নিজের মাথায় শীর্ষের ভেতরে বিরক্তির রেশ বাড়ল, সাথে রাগও লাগছে ভীষণ। এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে? একটা মানুষ এতটা বোকা হয় কিভাবে? শীর্ষের আর ইচ্ছে হলো না ত্রয়ীর সম্মুখে দাঁড়িয়ে থাকতে। এখানে সে আর যত দাঁড়িয়ে থাকবে ততই মেজাজ বিগড়াবে। রাগে গজগজ করতে করতে কক্ষ থেকে বেরিয়ে গেল শীর্ষ। যাওয়ার আগে আবার শাসিয়ে বলে গেল, তোকে আমি পরে দেখে নেব, বালির বস্তা। শীর্ষ কক্ষ থেকে বের হতে তড়িঘড়ি করে দরজাটা আটকে দিল ত্রয়ী। এতক্ষণে যেন একটু স্বস্তি পেল মেয়েটা। যাক, অবশেষে আপদ বিদে হয়েছে। সে ভীতু হতে পারে কিন্তু বোকা নয়। এই কয়েকদিনে লোকটাকে তার ভালোভাবে চেনা হয়ে গেছে। লোকটা যখন অগ্নিরূপ নিয়ে কক্ষে ঢুকেছিল তখনই সে বুঝে নিয়েছিল কিছু একটা করবে, হয়তো তার অবাধ্য হওয়ার জন্য শাস্তি দিবে ত্রয়ীকে। তাই তো কথার মার পেঁচে ফেলে গোল খাইয়ে কক্ষ থেকে বের করে দিল শীর্ষকে। যাক, এতক্ষণে অন্তত একটু শান্তি মিলেছে। শীর্ষ চিত্তপটে নিগড় বিতৃষ্ণা নিয়ে প্রবেশ করল নিজ কক্ষে। বিকট ধ্বনি তুলে আটকে দিল কক্ষের দ্বার। ফ্ল্যাট থেকে যে ক্রোধ সে বয়ে নিয়ে এসেছিল তা এই মুহূর্তে পরিণত হয়েছে বিরক্তিকর এক অনুভূতিতে। শীর্ষ এসেছিল ত্রয়ীকে তার কথার অবাধ্য হওয়ার শাস্তি দিতে, অথচ এখানে এসে কি এক ভাই ভাই ডাক নিয়ে চেতে উঠল। সম্পর্কের হিসেব নিকেশ যদি বসা হয় তবে শীর্ষ তো ত্রয়ীর ভাই হয়। তাহলে সেই ডাক নিয়ে এত প্রতিক্রিয়ার কি আছে? নিজে এতক্ষণ এই ডাক নিয়ে ক্রোধ প্রকাশ করে এখন নিজে এর হেতু খুঁজে পাচ্ছে না শীর্ষ। চারিদিকে চঞ্চল কোলাহল, ছোট বড় গাড়িগুলোর প্যাপ্য হর্নের ধ্বনি কানে এসে লাগছে নির্বিঘ্নে। রিমা বসে রয়েছে কলেজ ক্যাম্পাসে, বন্ধু বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। তার ক্লাস আরো কিছুক্ষণ পূর্বে শেষ হলেও বাড়িতে ফিরেনি এখনো। বান্ধবীদের সাথে আড্ডার মধ্যেই রিমা খেয়াল করলো শাহেদ আসছে। এতক্ষণ এই লোকটির জন্যই তো তার অপেক্ষা। লোকটিকে প্রথম যেদিন এই কলেজে সে দেখেছিল সেদিনই মন দিয়ে বসেছিল। তারপর একটু খোঁজ খবর নিয়ে জানতে পারল শাহেদ এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং তার ভাইয়ের সাথেই পড়েছে। রিমা উঠে দাঁড়ালো, চঞ্চল পায়ে গিয়ে মুখোমুখি হলো শাহেদের। নম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শাহেদ চোখ তুলে দেখে নিল রিমাকে, সৌজন্য হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো। তা বাড়িতে যাচ্ছিলেন বুঝি? হ্যাঁ, কেন, কিছু বলবে তুমি? রিমা ইতস্তত করলো, হাত তুলে ললাটে এলোমেলো ভাবে স্থান নেওয়া কাটা চুলগুলোকে কানের গোড়ায় গোছে দিয়ে বলল, না মানে তেমন কিছু না। শাহেদ হাত উঁচিয়ে হাত ঘড়িটার দিকে নজর বোলালো একবার, তাড়া দিয়ে বলল, আচ্ছা, কিছু না বলার থাকলে আসছে, আমার একটু তাড়া আছে। কিন্তু স্যার। শাহেদ আর দাঁড়ালো না, রিমার কথাও কানে নিল না বোধহয়। লম্বা লম্বা পায়ে প্রস্থান ঘটালো নিচের। প্রকৃতি তার উজ্জ্বলতাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে পা বাড়াচ্ছে আধারের গহরে। মৃদু শীতল বাতাস বইছে চারিধারে। ব্যস্ত শহরের আনাচে কানাচে তরতরিয়ে প্রজ্বলিত হচ্ছে অসংখ্য সোডিয়ামের আলো। প্রতিদিন এই সন্ধ্যার সময় খান বাড়ির বসার কক্ষে চায়ের আসর বসে। আজও ব্যতিক্রম ঘটেনি। আব্দুর রহমান খান, রিমা, পন্না, ত্রয়ী সবাই বসার কক্ষে বসে চা পান করছিলেন। শুধু নেই শীর্ষ। এই সময়ে বেশিরভাগই সে বাড়িতে থাকে না, তবে আজ আছে। ফাহমিদা বেগম রান্নাঘর থেকে এক মগ কফি হাতে এলেন বসার কক্ষে। মগটা পন্নার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা শীর্ষকে দিয়ে আয় তো।
পন্না তৎক্ষণাৎ চটপটে কণ্ঠে জবাব দিল, আমি পারবো না, তুমি গিয়ে দিয়ে আসো। তা পারবি কেন? সারাক্ষণ আমাকে না খাটালে তো তোদের হয় না। বাপ ভাই বোন সব কটা মিলে আমার হাড় মাংস জ্বালিয়ে না খেলে তো তোদের শান্তি হবে না। ফাহমিদা বেগম নিগুর রোষ নিয়ে পন্নাকে বকতে বকতে কফির মগটা এগিয়ে দিলেন ট্রয়ের দিকে। গলার স্বর কিছুটা নরম করে বললেন, তুমি একটু যাও তো মা, শীর্ষকে কফিটা দিয়ে এসো। চা খেতে খেতে হঠাৎ বিষম খেলো ত্রয়ী। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আমি? হ্যাঁ দেখছই তো, পর্ণাটা একদম কথা শুনছে না, তুমি একটু দিয়ে এসো মা।